আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই পৃথিবীটা ঠিক কিভাবে চলে? এর পেছনে কিন্তু আছে কিছু অদৃশ্য নেটওয়ার্ক, যা আমাদের বাস্তব আর ডিজিটাল এই দুই জগৎকেই এক সুতোয় বেঁধে রেখেছে। আজ আমরা এই সব লুকানো সংযোগের গভীরে যাব, একটা পুরনো বন্দর থেকে শুরু করে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত। চলুন দেখি কিভাবে সবকিছু একে অপরের সাথে জড়িয়ে আছে। শুরু করা যাক। খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে, তাই না? নামে আর কি আসে যায়? কিন্তু এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার জন্য এক দারুণ মঞ্চ তৈরি করে দেবে। দেখুন, একদিকে ইংল্যান্ডের একটা ছোট্ট বন্দর শহর, নাম গুল, আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্টগুলোর একটা, গুগল। নাম দুটো প্রায় একই রকম শোনালেও এদের জগৎ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই অদ্ভুত মিলটাই আমাদের আজকের যাত্রার শুরু। এই আলোচনার মধ্য দিয়ে আমরা দেখব কিভাবে এই আপাতদৃষ্টিতে ভিন্ন বিষয়গুলো আসলে বৈশ্বিক প্রবাহের এক বিশাল চিত্রের অংশ। তো আর দেরি না করে শুরু করা যাক। তো চলুন আমাদের প্রথম পর্বে যাই, গুগল বনাম গুগল। এখানে আমরা এই দুই নামের পেছনের ইতিহাসে ডুব দেব। শুরু করা যাক সেই বন্দর শহরটি দিয়ে, যা প্রথম এসেছিল। গোলের গল্পটা কিন্তু বেশ পুরনো, একেবারে শিল্প বিপ্লবের সময়কার। খাল আর বন্দরকে ভিত্তি করে এটি একটা ফিজিক্যাল হাব বা ভৌত কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। আর এটা সময়ের পরীক্ষায়ও দারুণভাবে পাশ করেছে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় জেপেলিনের বোমা বর্ষণও সহ্য করেছে। আর ঠিক এর উল্টো দিকে যদি দেখি, গুগলের ইতিহাস হল আমাদের এই তথ্য যুগের। মাত্র কয়েক দশকে একটা সাধারণ সার্চ ইঞ্জিন থেকে এটা হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একছত্র অধিপতি। আর পরে তো অ্যালফাবেট নামে পুনর্গঠিত হয়ে নিজের বিশাল পরিধিকে আরও স্পষ্ট করে তুলেছে। তো ইতিহাস তো জানা হলো, কিন্তু এদের আসল কাজটা কি? চলুন দেখি গুগল কিভাবে বাস্তব বা ফিজিক্যাল পণ্যের প্রবাহকে বছরের পর বছর ধরে সামলে আসছে। এই স্লাইডের ব্যাপারটা বেশ মজার, তাই না? এই টম পুডিংস ছিল বলতে গেলে ১৯ শতকের এক ধরনের ফিজিক্যাল অ্যালগোরিদম, মানে ভৌত প্রবাহকে নিখুঁত করার এক দারুণ বুদ্ধিদীপ্ত উপায়। ঠিক একই রকম একটা কাজ গুগল কিন্তু পরে তথ্যের জন্য করবে। আর ভাববেন না যে গুগল এখন কেবলই ইতিহাস। বছরে প্রায় ২০ লক্ষ টন পণ্য হ্যান্ডেল করা কিন্তু মুখের কথা নয়। এর মানে হল এই ফিজিক্যাল নেটওয়ার্কটা আজও দারুণভাবে প্রাসঙ্গিক। আচ্ছা, এবার ফিজিক্যাল জগৎ থেকে চলুন ডিজিটাল জগতে যাওয়া যাক। এবার দেখব গুগল কিভাবে তথ্যের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। মিলটা কি ধরতে পারছেন? গুগল যেমন খাল আর নৌকা দিয়ে কয়লার স্রোতকে সাজিয়েছিল, গুগল ঠিক তেমনি পেজ র্যাঙ্ক অ্যালগরিদম দিয়ে তথ্যের বিশাল সমুদ্রকে একটা শৃঙ্খলার মধ্যে এনেছিল। দুজনেই নিজেদের ক্ষেত্রে প্রবাহ ব্যবস্থাপনার জাদুঘর। আর গুগল তো শুধু তথ্যের মধ্যেই থেমে থাকেনি, তাই না? অ্যালফাবেট হওয়ার পর এর ডালপালা ছড়িয়ে গেছে কত দিকে, স্বচালিত গাড়ি থেকে শুরু করে স্বাস্থ্যবিজ্ঞান পর্যন্ত। মানে এখন তারা শুধু ডেটা না, আমাদের বাস্তব জীবনের প্রবাহকেও নিয়ন্ত্রণ করতে চাইছে। আর এখন তো খেলাটা আরও বদলে গেছে। চলে এসেছে এআই ওভারভিউ, যা সার্চের একদম শুরুতেই সরাসরি উত্তর তৈরি করে দিচ্ছে। এটা অনলাইন তথ্যের জগতে এক বিশাল পরিবর্তন। আর এই স্লাইডের ডেটাটা দেখুন, এটা কিন্তু রীতিমতো অবাক করার মতো। ৯৩%রও বেশি ওয়েবসাইট যা এআই ওভারভিউ দেখাচ্ছে, সেগুলো নাকি টপ 10 সার্চ রেজাল্টের বাইরে থেকে আসছে। তার মানে কি? তার মানে হলো এআই পুরো অনলাইন ট্র্যাফিকের নিয়মকানুনই নতুন করে লিখছে। কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন? গুগলের বন্দর হোক বা গুগলের ডেটা সেন্টার, এই দুটো নেটওয়ার্কই কিন্তু আর একটা জিনিসের ওপর নির্ভরশীল। তৃতীয় এবং সবচেয়ে মৌলিক একটা প্রবাহ, আর সেটা হলো শক্তি বা এনার্জি। তো প্রশ্নটা খুবই স্বাভাবিক। এই যে এত বড় কর্মযজ্ঞ, এর পেছনের শক্তিটা আসছে কোথা থেকে? উত্তরটা আমাদের নিয়ে যাবে বৈশ্বিক জ্বালানি নেটওয়ার্কের জটিল দুনিয়ায়। আমরা যখন তেলের কথা ভাবি, আমাদের মাথায় প্রথমেই আসে মধ্যপ্রাচ্যের কথা, তাই না? কিন্তু অবাক করা বিষয় হল, বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের রিজার্ভ কিন্তু ভেনেজুয়েলায়। এরপর অবশ্য সৌদি আরব আর ইরান, যারা বৈশ্বিক জ্বালানি বাজারে বিরাট প্রভাব রাখে। কিন্তু আসল টুইস্টটা হলো এখানে। সবচেয়ে বেশি রিজার্ভ কিন্তু সবচেয়ে বেশি উৎপাদনের গ্যারান্টি দেয় না। দেখুন, আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ, যদিও তাদের রিজার্ভ সবচেয়ে বেশি নয়। তার মানে মাটির নিচে সম্পদ থাকার চেয়েও প্রযুক্তি আর উৎপাদন ক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এই পুরো বিষয়টা, মানে সম্পদের প্রবাহকে ম্যানেজ করা, কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা বোঝার জন্য চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। আজ থেকে প্রায় ২ দশক আগেকার কথা ভাবুন। বাংলাদেশের ডিজেলের প্রায় পুরোটাই, মানে ৯১%ই আসত একটা জায়গা থেকে,
কুয়েত থেকে। এটা কিন্তু বেশ বড় একটা ঝুঁকি ছিল, তাই না? যে কোনো একটা উৎসের উপর এতটা নির্ভরতা সবসময় ঝুঁকিপূর্ণ। আর এখনকার চিত্রটা দেখুন, কি দারুণ একটা পরিবর্তন। বাংলাদেশ খুবই স্মার্টলি তাদের আমদানির উৎসকে ছড়িয়ে দিয়েছে। এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ একাধিক দেশ থেকে জ্বালানি আসছে, ফলে সাপ্লাই চেইনটা অনেক বেশি স্থিতিশীল হয়েছে। আর এই ব্যাপারটা যে এখানেই থেমে নেই, বরং এটা যে একটা চলমান প্রক্রিয়া, সেটা মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর এই কথাতেই স্পষ্ট। বাংলাদেশ তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমাগত নতুন নতুন উৎসে সন্ধান করছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমাদের পৃথিবীটা মূলত 3টে বড় প্রবাহের উপর দাঁড়িয়ে আছে। ভৌত পণ্যের প্রবাহ, যা গুগলের মতো বন্দরগুলো সামলায়; ডিজিটাল তথ্যের প্রবাহ, যা গুগলের মতো সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করে; আর এই সব কিছুকে চালিয়ে নেওয়ার জন্য শক্তির প্রবাহ। আর বাংলাদেশের উদাহরণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই প্রবাহগুলোকে দক্ষতার সাথে পরিচালনা করা কতটা জরুরি। কিন্তু ভবিষ্যতের কথা যদি ভাবি, যখন এআই আর গ্রিন এনার্জি হবে মূল চালিকা শক্তি, তখন কারা হবে নতুন দিনের গুগল আর গুল? কারা নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের সেই প্রবাহগুলোকে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।